Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের সাক্ষ্য আইনের যে সংক্ষিপ্ত সাজেশন অনুযায়ী যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছিল, আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকে তৃতীয় প্রশ্ন থেকে আলোচনা শুরু করা হবে। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, বিবৃতি স্বীকার এবং স্বীকারোক্তি বলতে কি বোঝো? পুলিশ অফিসারের কাছে প্রদত্ত স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য? স্বীকার ও দোষ স্বীকারের মধ্যে পার্থক্য কি? প্রলোভন, ভীতি প্রদর্শন এবং প্রতিশ্রুতির ফলে পুলিশ অফিসারের নিকট অপরাধ স্বীকারোক্তির ফলাফল কি? ভূমিকা। আদালত প্রমাণপত্রের মধ্যে বিবৃতি, স্বীকার এবং স্বীকারোক্তি এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেকটি সাক্ষ্য আইনে আলাদা অর্থ বহন করে এবং আদালতের প্রমাণ হিসাবে ভিন্নভাবে প্রয়োগ করা হয়। এছাড়াও পুলিশ হেফাজতে দেয়া দোষ স্বীকারক স্বীকারোক্তি গ্রহণযোগ্যতা আইনগতভাবে বিশেষভাবে নিয়ন্ত্রিত। নিচে এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করা হলো। বিবৃতি সংজ্ঞা। বিবৃতি হলো সাক্ষী বা পক্ষগণের দেওয়া যে কোনো কথ্য বা লিখিত বক্তব্য যা মামলার ঘটনার সঙ্গে সম্পর্কিত। সাক্ষী নিজে প্রত্যক্ষভাবে জানে এমন তথ্য বা ঘটনা বর্ণনা হতে পারে। প্রকারভেদ। মৌখিক বিবৃতি এবং লিখিত বিবৃতি। মৌখিক বিবৃতি হচ্ছে আদালতে সাক্ষী মৌখিকভাবে যা বলেন। লিখিত বিবৃতি মামলার বিতর্কিত লিখিত দলিল, নথি বা ফর্মে দেওয়া তথ্য প্রয়োজন। বিবৃতি আইনসঙ্গত প্রাসঙ্গিক হতে হবে। এটি আদালতের সরাসরি প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে যদি প্রাসঙ্গিক এবং সত্যতা নিশ্চিত হয়। উদাহরণ, আমি রাত 10টার সময় দোকানের সামনে ছিলাম। 2, আমি দেখেছি অভিযুক্ত পকেটে কিছু রেখেছেন। স্বীকার সংজ্ঞা। স্বীকার হলো কোনো পক্ষের নিজের পক্ষের বা মামলার বিষয়ে সত্য স্বীকার করার বক্তব্য। এটি সাধারণত দেওয়ানি মামলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য। এটি সরাসরি প্রমাণ নয়, তবে পক্ষ থেকে দেওয়া সত্য বক্তব্য হিসাবে গুরুত্বপূর্ণ। স্বীকার আদালতকে একটি নির্দিষ্ট বিষয়ে পক্ষের অবস্থান বোঝায় এবং মামলার ফলাফল প্রভাব ফেলে। উদাহরণ, চুক্তি লঙ্ঘনের মামলা বাদী বলেন আমি চুক্তি সত্য মেনে চলি। জমি সংক্রান্ত মামলায় পক্ষ স্বীকার করে এই জমি সত্যি আমার পূর্বজগণের ছিল। প্রয়োগ। স্বীকার সাধারণত দেওয়ানি মামলার প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য। এটি সরাসরি মামলার দ্বন্দ্বমূলক প্রমাণ নয়, বরং প্রমাণ একটি মাধ্যম। স্বীকারোক্তি সংজ্ঞা। স্বীকারোক্তি হল ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করার বক্তব্য। বৈশিষ্ট্য। স্বীকারোক্তি ফৌজদারি মামলায় সরাসরি প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য। আদালতে স্বীকারোক্তি সত্যতা যাচাই করে এবং এটি যদি স্বতঃস্ফূর্ত হয় তবে অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য। স্বীকারোক্তি সকল প্রকার প্রমাণের চেয়ে বেশি প্রভাবশালী হতে পারে কারণ তা অভিযুক্তের নিজস্ব স্বীকার। উদাহরণ, চুরি মামলায় অভিযুক্ত বলেন আমি রাত 12টার সময় দোকানটি চুরি করেছি। হত্যা মামলায় অভিযুক্ত স্বীকার করে আমি ঘটনাটা ঘটিয়েছি। পুলিশ হেফাজতের কাছে প্রদত্ত স্বীকারোক্তি। আইনগত নিয়ম। সাধারণ নিয়ম। পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি সাধারণত আদালতে গ্রহণযোগ্য নয়। রণপুলিশ হেফাজতে স্বীকারোক্তি প্রায় জোরপূর্বক প্রচারণার মাধ্যমে নেওয়া হয়। শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য। স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হতে পারে যদি এটি স্বতঃস্ফূর্ত হয়। অভিযুক্তকে তার আইন অধিকার, উদাহরণ নীরব থাকা অধিকার, আইনজীবী উপস্থিতি ইত্যাদি দেওয়া হয়। আদালতের স্বীকারোক্তি সত্যতা যাচাই করেছে। প্রমাণের সীমাবদ্ধতা। পুলিশ হেফাজতে স্বীকারোক্তি সাধারণত একটি সূচক বা প্রাথমিক প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়। এটি সরাসরি অভিযুক্তের বিরুদ্ধে প্রধান প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে না যদি তা স্বতঃস্ফূর্ত না হয়। উদাহরণ, অভিযুক্ত পুলিশের কাছে থেকে স্বীকারোক্তি দিয়েছে কিন্তু পরে আদালতে দাবি করেছে এটি জোর প্রচিত। আদালত যা যাচাই করবে স্বীকারোক্তি কি স্বতঃস্ফূর্ত কি আইন মাফিক হয়েছে। স্বীকার ও দোষ স্বীকারের মধ্যে পার্থক্য। স্বীকার ও দোষ স্বীকারের মধ্যে পার্থক্য। ভূমিকা। সাক্ষ্য আইনের স্বীকার এবং দোষ স্বীকার দুটি ভিন্ন ধরনের বক্তব্য। এদের মূল পার্থক্য হলো মামলার ধরন, প্রভাব প্রদানকারী। বৈশিষ্ট্য। স্বীকার এবং দোষ স্বীকার। মামলা। দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা। উদ্দেশ্য কোনো পক্ষের সত্য স্বীকার করা, অভিযুক্ত অপরাধ স্বীকার করা। প্রমাণের প্রভাব। প্রমাণের সহায়ক, প্রধান প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। প্রদানকারী যে কোনো পক্ষ, কেবল অভিযুক্ত ব্যক্তি। পুলিশ হেফাজতে গ্রহণযোগ্যতা সাধারণ প্রযোজ্য নয়, স্বতঃস্ফূর্ত আইনসম্মত হলে গ্রহণযোগ্য। উদাহরণ, আমি চুক্তি পূরণ করতে পারিনি, আমি দোকানে চুরি করেছি। উপসংহার। স্বীকার সাধারণত দেওয়ানি মামলার প্রমাণের সহায়ক। দোষ স্বীকার ফৌজদারি মামলা অভিযুক্তের বিরুদ্ধে সরাসরি প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য। গ. প্রলোভন, ভীতি প্রদর্শন ও প্রতিশ্রুতির ফলে পুলিশ অফিসারের নিকট অপরাধ স্বীকারোক্তির ফলাফল কি? ভূমিকা। ফৌজদারি মামলায় পুলিশের পরিচালনার ক্ষেত্রে স্বীকারোক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। তবে স্বীকারোক্তি গ্রহণযোগ্য হতে হলে তা স্বতঃস্ফূর্ত হতে হবে। আইন স্পষ্টভাবে বলে যে যদি স্বীকারোক্তি প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির মাধ্যমে অর্জিত হয় তবে তা আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয় না। পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে প্রলোভন, ভীতি প্রতিশ্রুতির প্রভাব। প্রলোভন বলতে বোঝায় অভিযুক্ত কোনো সুবিধা
উপকার ও পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি করানো। ফলাফল: এই স্বীকারোক্তি আইনসঙ্গত নয়। আদালত এটিকে বাতিল বলে গণ্য করে, কারণ স্বীকারোক্তি স্বতঃস্ফূর্ত নয়, এটি প্রলোভনের দ্বারা প্রভাবিত হয়েছে। ভীতি প্রদর্শন: ভীতি প্রদর্শনের মানে হলো শারীরিক বা মানসিক হুমকি, কষ্ট বা শাস্তির আশঙ্কা দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া। ফলাফল: এই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এই স্বীকারোক্তি জোরপূর্বক প্ররোচনার মাধ্যমে নেওয়া হয়েছে, তাই প্রমাণযোগ্য নয়। প্রতিশ্রুতি: প্রতিশ্রুতি বলতে বোঝায় কোনো দ্বন্দ্ব মুক্তি, হ্রাস বা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বীকার করানো। ফলাফল: এই স্বীকারোক্তি বৈধ প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়, কারণ স্বীকারোক্তি দেওয়ার সময় অভিযুক্ত স্বাধীন ইচ্ছা নেই। আদালত এটি বাতিল ঘোষণা করে। উদাহরণ: পুলিশ অভিযুক্তকে বলে, স্বীকার করলে আমরা তোমাকে 3 মাসের জেল থেকে ছাড়িয়ে দেব। স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। পুলিশ ধমক দিয়ে বলেন, স্বীকার না করলে কঠোর শাস্তি হবে। স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত স্বতঃস্ফূর্ত বলে, আমি চুরি করেছি। স্বীকারোক্তি গ্রহণযোগ্য। উপসংহার: স্বীকারোক্তি বা গ্রহণযোগ্য হবে কেবল তখনই যখন তা স্বতঃস্ফূর্ত, জোর, ভীতি বা প্রলোভনবিহীন। যদি স্বীকারোক্তির প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতি ফলে হয়, তা আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্বন্দ্বমূলক প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় না।